হরে কৃষ্ণ। আজ ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর ভ্রাতুষ্পুত্র অনুপমের পুত্র রূপে জীব গোস্বামী এই ধরাধামে আবির্ভূত হন। তা যখন তারা রামকেলিতে ছিলেন, একবার গৌর সুন্দর তাদের গৃহে যান এবং সেখানে তিনি তার নিজের চরণ রজ জীব গোস্বামীর মস্তকে দিয়ে তাকে ভবিষ্যৎ আচার্যের পদে অভিষিক্ত করেন। তারপর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং তার পিতা অনুপম গৃহ ত্যাগ করেন এবং শিশুকাল থেকেই জীব গোস্বামীর মনে সব সময় গৌর সুন্দরের সেই মনোহর রূপ থাকতো, সেটা শয়নে, স্বপনে, জাগরণে সব সময়। তা একবার স্বপ্নে জীব গোস্বামী দেখলেন রাম এবং কৃষ্ণ নিতাই গৌর রূপে এসে নৃত্য করছে এবং স্বপ্নেই সেই নিত্যানন্দ প্রভু গৌর সুন্দর তাকে আশীর্বাদ করে যান এবং তখন থেকেই তিনি ভাবতেন কবে তিনি গৌর সুন্দরের সেবা করবেন। তা তিনি জানতেন তার পিতা এবং পিতৃব্যদয় বৃন্দাবনে আছেন। তারপরে তিনি খবর পেলেন যে তার পিতা শরীর ত্যাগ করেছেন। তা শুনে তিনি দুঃখের সাগরে নিমগ্ন হলেন এবং বুঝলেন যে এই সংসার হচ্ছে দুঃখময় এবং তখন থেকেই তিনি ভাবলেন যে এই সংসার ত্যাগ করে তিনি গৌর সুন্দরের সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করবেন। তা এই ভেবে তিনি যখন খুব কাতর হয়ে গেছেন তখন সবাই তাকে বললেন যে নবদ্বীপে যেতে, সেখানে নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ তিনি পেতে পারেন এবং খানিকটা শান্ত হতে পারেন। তাই এইরকম যখন অবস্থা, তিনি নবদ্বীপে এলেন এবং শ্রীবাস ঠাকুরের মন্দিরে নিত্যানন্দ প্রভুকে দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন এবং সেখানে নিত্যানন্দ প্রভুর প্রসাদ গ্রহণ করে পরের দিন সকালে শচী মায়ের গৃহে গৌর সুন্দরের দর্শন পেলেন। তারপরে তিনি বৃন্দাবনে চলে যান এবং রূপ গোস্বামীর কাছে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন। রূপ গোস্বামীর কাছে ভাগবত শাস্ত্র অধ্যয়ন করে খুব অল্প দিনের মধ্যেই ভাগবত শাস্ত্রে তিনি খুব পাণ্ডিত্য অর্জন করেন। এরপর তিনি রূপ গোস্বামীর কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন এবং রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে গুরুরূপে সেবা করতে থাকেন। তা আজকে সেই শুভ দিন, শিলজীব গোস্বামীর আবির্ভাব তিথি। আসুন আজকে আমরা ওনার কাছে প্রার্থনা করি যেন আমরা ওনার আশীর্বাদ লাভ করে শ্রী নিত্যানন্দ প্রভু এবং গৌর সুন্দরের কৃপা লাভ করে আমাদের এই মনুষ্য জন্মকে সার্থক করতে পারি। হরে কৃষ্ণ।